বসন্তের মিষ্টি পড়ন্ত বিকেল, তপ্তহীন সূর্যের ঝলমলে আবায় প্রকৃতিতে কেমন স্নিগ্ধতার বরদ্দতা ছড়িয়ে পড়েছে। যেন প্রকৃতি নয়, এ কোনো মায়াবন, প্রভুর আঁকা শ্রেষ্ঠতম অমোঘ শিল্প। সেই শিল্পত্বে দক্ষিণা হিমেল হাওয়ায় ক্ষণে ক্ষণে ছুঁয়ে যাওয়ায় প্রভুর কৃতিত্ব, শৈল্পিকতার শ্রেষ্ঠত্বের মনোরমা মুগ্ধতার গুণাগুণ যেন চারপাশটা ভারী করে তুলেছে। কি অপরূপা সাজে সাজিয়েছে প্রভু বিকেলটা, অতুলনীয়। কালকের হলুদের স্টেজে আবারও হয়েছে পরিপূর্ণ, চারপাশটা পরিপাটি সাজ রব। সব কিছুতে যেন একটা নিখুঁত সুন্দর পরিচ্ছন্ন সাজনে। রকমারি ডালা সাজিয়ে মেহেন্দি হাজির করা হয়েছে স্টেজের উপর। তারও একটা আভিজাত্যপূর্ণ সাজানো গোছানো সৌন্দর্য বর্ধন রূপ। পুরো লন এরিয়া সহ বাড়িটার একটা আলাদা রূপ হয়েছে। আর তার সাথে প্রত্যেকটা মানুষের সাজ পোশাকও। আশপাশটা মুগ্ধ চোখে একবার দেখে নিয়ে নিজের দিকে তাকালো কৌরি। নিখুঁত বুননির গাঢ় একরঙা সবুজ একটা জামদানি পরানো হয়েছে তাকে। দবদবে দুধে আলতা ফর্সা গায়ে ম্যাচিং ব্লাউজের সাথে সবুজ শাড়িটা যেন তপ্ত দুপুরের রোদের ন্যায় ঝোলে মোলে দ্যুতি ছড়াচ্ছে। পাতলা ফর্সা শরীরে শাড়িটা ফুটেছে ভীষণ। আজও কৃত্রিম নয়, অকৃত্রিম সবুজ গোলাপ আর শুভ্র সতেজ সাদা বেলি ফুলের সংমিশ্রণে গহনা বানিয়ে বিভিন্ন অঙ্গে সাজানো হয়েছে তাকে। সবুজ গোলাপ সহজে দেখা যায় না। এ বাড়িতে আসার আগে সবুজ রঙের গোলাপ হতে পারে সেই সম্পর্কে বিশেষ ধারণা ছিল না কৌরির। তবে এ বাড়িতে আসার পর ছাদে লাগানো একটা টবে দেখেছিল মাত্র দুটো ফুল ফুটেছিল গাছটাতে। তবে তার খোপা দিয়ে কানে মাথায় গলায় হাতে অনেক সবুজ গোলাপ ছড়িয়ে গহনা পরা। সবুজ বননি করে বানানো গহনার ফুলগুলো নজর কাড়া, চোখ ধাঁধানো। এই আকর্ষণীয় ফুলগুলো ঠিক কোথা থেকে সংগ্রহ করে তাকে সাজানো হয়েছে কৌরির বিশেষ জানা নেই। তার চেয়েও কারো কাছে জানতে পারেনি, প্রশ্ন করতে পারেনি সে। লজ্জা পেয়েছিল খুব, কারণ তার সাজকৃত সকল কিছু নাকি সেই মানুষটার দেওয়া পছন্দনীয় জিনিস, এমনকি এই ফুলের গহনাগুলোও। তবে তাকে সাজানোর সময় দুষ্টুমি করে মান্যতার মুখে শুধু দু একবার বলতে শুনেছিল, দাদাভাইয়ের পুতুল বউর জন্য দাদাভাইয়ের স্পেশাল শপিং, একেবারে মধ্যতায় ছায়ানো সাজ পোশাক। তবে নিজেকে দেখে মান্যতা আপুর মতো কৌরির বলতেই হচ্ছে মানুষটার পছন্দ, রুচিশীলতা অসাধারণ, দারুণ। এক পলকে যে কারো পছন্দ হয়ে যাবে, যেতে বাধ্য। এক কথায় কি অমায়িক রুচিবর্ধক। কি অপরূপা লাগছে তোকে, আমার তো চোখ ধাঁধিয়ে যাচ্ছে রে গৌরী। হায় আল্লাহ, নজর না লেগে যায় আমার। পরিচিত গলার স্বর পেতেই নজর তড়িৎ উঁচু করলো কৌরি। কিছু বলার আগে দূর থেকে মৌনতা দৌড়িয়ে এসে বিথিকে জড়িয়ে ধরে উচ্ছ্বসিত গলায় বলল, কেমন আছো বিথি আপু? তোমার আশা হলো তবে? কৌরিদের বাড়িতে দুদিন থাকার সুবাদে বিথির সাথে বেশ একটা ভাব জমিয়ে ফেলেছিল মিশুকে মৌনতা। বিথিও প্রচণ্ড মিশুকে, তাই সহজে ভাব হয়ে গিয়েছিল তাদের। একসাথে কৌরিদের পুকুরে গোসল করা, গাছ থেকে বড়ি পেড়ে মেখে খাওয়া, নিজের বাড়িসহ তাদের গ্রামের আশপাশটায় ঘুরে বেড়ানো, সে সুবাদে ভালোই খাতির জমে বন্ধুত্ব হয়েছে দুজনের মধ্যে। খুব ভালো আছি, তুমি কেমন আছো মৌনি? এই মিষ্টি ডাকটার জন্য মনে হয় দুদিনে বিথির সাথে মিশুকে ভাবটা আরো গাঢ়ভাবে জমেছিল মৌনতার। মিষ্টি এসে বিথির কথার জবাব দিয়ে সরে দাঁড়ালো মৌনতা। ততক্ষণে কৌরি দাঁড়িয়ে পড়েছে। এই কাছের মানুষটাকে তার এই শুভক্ষণে কাছে পাবে আশা করেনি কৌরি। আশা করেনি ভুল, আশা তো করেছিল খুব। তবে মেয়েটাকে এত দূরে কেউ নিয়ে আসার সংকটে আশা চূর্ণ করতে হয়েছিল তাকে। কালো তো কথা হলো, বলল তার আশা হবে না। কত আফসোস, কত দুঃখ বিনিময় হলো তা নিয়ে। কৌরিরও ভীষণ মন খারাপ হলো, অথচ ভাগ্যসহায় হয়ে কাছের বন্ধুটাকে তার এই শুভ্রক্ষণে নিয়ে আসলো। কথা বিনিময় ছাড়াই কৌরি জড়িয়ে ধরল বিথিকে, সময় নিয়ে বলল, বললি যে আশা হবে না, এসেছিস তবে। কান্নার আওয়াজ নেই, অথচ মন নোনা জলের অস্তিত্ব টের পেল নিজের কাঁধে। নিজেও আবেগপ্রবণ হলো বিথি। কৌরিকে নিজের সাথে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে বলল, মন খারাপ কেন করছিস? এসেছি তো, তুই মন খারাপ করলে হয়? আমার কেন সবাই নেই বল না বিথি,
কেন আমার বলতে সবাই নেই? সব সুতো বাঁধন নেই কেন? মা নেই, বাবা নেই, আপনজন বলতে কেউ নেই কেন? নেই আমার এই শুভক্ষণে কেন তারা নেই? কেন কেউ নেই? কেন আমার প্রতি সবাই এত নির্দয়া? আমার ভাগ্য কেন এমন? তুই আসবি না শুনে কত মন খারাপ হয়েছিল জানিস? কৌরির দাঁতে দাঁত চেপে কান্নার এবার যেন মৃদু শব্দ হলো। প্রাণপ্রিয় বন্ধুটাকে দুহাতে শক্ত করে জড়িয়ে নিল বিথি। আবেগপ্রবণ হয়ে পড়ল নিজেও। তবে নিজেকে ঠিক রাখার প্রয়াস করে সান্ত্বনা স্বরূপ মোলায়েম কণ্ঠে বিথি বলল, কে বলল তোর কেউ নেই? বাবা মার কি চিরকাল সবার থাকে? আর না, সেই না থাকার জন্য সৃষ্টিকর্তার বিরুদ্ধে আমাদের কোনো অভিযোগ সাজে? তুই তো বুঝদার মেয়ে, তোর কাছ থেকেই তো সব কিছু শেখা জানা। তুই এরকম বললে সাজে? এই যে এত সুন্দর একটা ফ্যামিলি পেয়েছিস, মানুষগুলো কত অমায়িক ভালো। ভাইয়ার মতো একটা অসাধারণ মানুষ তোর, শুধু তোর। তারপরও বলবি আপনজন বলতে কেউ নেই? মা বলেন স্বামী নারীর পরম আত্মা। মেয়েরা বাবার সংসারে লালিত পালিত হয় 16 বছর 18 বছর, বড় জোর কত। অথচ স্বামীর বাড়িতে থাকতে হয় মৃত্যুর দিন পর্যন্ত। জীবনের 4 ভাগের 3 ভাগ সময়টা স্বামীর সংসারে কাটাতে হয়। সেখানে পৃথিবীতে মেয়েদের আর ভাগ্য ভালো না হলেও স্বামীর ভাগ্য ভালো হওয়া, সুখবর হওয়া, শান্তিময় হওয়া উচিত। ভাইকে দেখার পর, জানার পর আমার মনে হয়েছে সেই সুখবর, শান্তিময় ভাগ্য নিয়ে তুই জন্মেছিস। সেই পরম আত্মাটা তুই পেয়েছিস। সেই তুই কিভাবে বলছিস তোর কেউ নেই, সবাই নেই? আমরাই তো মনে হয় এক নির্বাণত্ব তোর সব। ওরকম মানুষকে জীবন সঙ্গী পাওয়া সৌভাগ্য। আর কখনো এমন কথা বলবি না। শ্বাস ফেলে বিথি একটু চুপ হলো, ফের বলল, আমার জানটার বিয়েতে আমি থাকতে পারবো না। আমারও ভীষণ মন খারাপ হয়ে গিয়েছিল। আমি তোর বিয়েতে থাকতে পারবো না। ইস, কি আফসোস। তবে ভাগ্য সহায় হলো। সকালে ছোট কাকু গিয়ে বাবাকে বললেন আমাকে নিয়ে তোর এখানে আসার কথা। বাবা দ্বিমত করলেন না, আসতে দিলেন। কৌরির কান্না আগেই কমে এসেছিল। ছোট কাকু নামটা শুনতে বিথিকে ছেড়ে তার সম্মুখে সোজা দাঁড়িয়ে বিস্ময় নিয়ে বলল, ছোট কাকু এসছেন? বিথি হাসলো। কৌরির চোখের পানি আলতো স্পর্শে মুছে দিয়ে বলল, শুধু ছোট কাকু নয়, কারণ আর কিয়ান ভাইয়াও এসেছে। কিয়ান ভাইয়া ঢাকাতেই থাকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনৈতিক বিভাগের 2য় বর্ষের স্টুডেন্ট সে। আর কানন, সেও ভালো স্টুডেন্ট, এবছর অ্যাডমিশন নিয়েছে। পড়ালেখার বিষয়ে বরাবর কিয়ান ভাইয়ের পরামর্শ নিয়ে তাকে অনুসরণ করে। সেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংলিশ বিভাগের ভর্তি পরীক্ষা উত্তীর্ণ হয়েছে। কিন্তু ছোট কাকু চেয়েছিলেন ভিন্ন কিছু। যাই হোক, চাচাতো ভাই বোন হিসাবে সম্পর্ক খুব একটা মিঠা না থাকলেও ভালো মন্দ আলাপন চলতো। ছোট চাচা আর তাদের বাড়িটা মুখোমুখি বিদায় অন্য চাচাতো ভাই বোনদের থেকে এদের দুজনের সাথে সম্পৃক্ততা ছিল মোটামুটি। তবে কিয়ান ভাইয়া ঢাকায় পড়তে আসার পর বাড়িতে গেলে দেখা সাক্ষাৎ হলে ভালো মন্দ আলাপনে সীমাবদ্ধ হয়ে গিয়েছিল কথাবার্তা। তবে বয়স সীমায় কানন তার বছর খানেকের বড় হওয়ায় কথাবার্তা মোটামুটি হতো। কেমন আছিস মা? ছোট কাকুর এত বড় দুটো ছেলে আছে, তাকে দেখলে কেউ বিশ্বাসই করবে না। ওনার চেহারায় বিশ্বাসযোগ্যতা পায় না। মনে হয় ছেলে দুটোর বড় ভাই তিনি। কৌরির বাবার পৌরুষ সুদর্শন আদল তিনিও পেয়েছেন। চাচাদের মধ্যে ভাইদের চেহারায় বেশ একটা মিল আছে। সে মানুষটাকে দেখেই কেমন করে আবেগপ্রবণ হলো। মা ডাকটা যেন ভিতর থেকে গলে পড়ল, অথচ মনের কোথায় অনুরাগের ছোঁয়ায় শক্ত হয়ে দাঁড়িয়ে রইল। মানুষটা তাকে আদর যত্ন কম করত এমনটা নয়। মা ছাড়া ভাইয়ের মেয়ে হিসাবে ভালোবাসত ঠিকই, তবে কেমন ভালোবাসা ছিল যা তাকে পরের আশ্রিতা বানিয়ে দিল। তবুও মায়া মমতা দেখিয়ে নিজেদের মেয়ে হয়েও তাদের কাছে তাকে আটকে রাখতে পারল না। একটা ছেলের উশৃঙ্খলাপনা থেকে নিজের বাড়ির মেয়েকে না বাঁচিয়ে অন্যের আশ্রয়ে পাঠিয়ে দিতেও বিবেকে বুদে আটকালো না। 4 জন চাচা, কতগুলো চাচাতো ভাই বোন, সত্যি কি তাকে আগলে রাখার মতো কেউ ছিল না? কাকুর ওপরে এখনো এত অভিমান জমিয়ে রেখেছিস?
বাবার মতো হয়েছে মেয়েটা, আত্মকেন্দ্রিক, আত্মমর্যাদা সম্পন্ন। এবার বাড়িতে গিয়েও তাকে দেখা দেয়নি, বাড়ি থেকে বের হয়নি। সেদিন রাতে যখন অসুস্থ হয়ে পড়ল, কতবার তার অসুস্থতার কথা নিয়ে এটা ওটা জিজ্ঞেস করলো। অভিমানে মেয়েটা চোখ বুজে দাঁতের দাঁত চেপে ব্যথা সহ্য করেছে, তবুও নিজের ব্যথা যন্ত্রণা ওনাকে কিছুই জানায়নি। আগে থেকে যে অপরাধবোধ ওনাকে কুরে কুরে খাচ্ছিলেন, সেদিনের পর তা যেন দ্বিগুণ হলো। সাজানো লন এরিয়া জুড়ে তখন স্টেজে কৌরির মুখোমুখি দাঁড়িয়ে ভদ্রলোক কেমন অসহায়ত্ব নজরে কৌরির মিষ্টি মুখের দিকে তাকিয়ে। পাশে দাঁড়িয়েছিল মান্যতা, মৌনতা, বিথি, আরো অনেকে। ওনাদেরকেও একটু আলাদা কথা বলতে দেওয়া দরকার। কথাটা ভেবে স্টেজের বাইরে চেয়ার পাতানো ছিল, সেখান থেকে দুটো চেয়ার এনে দিল মান্যতা। ভদ্রলোককে বসতে বলে, অন্যদের স্টেজে ছাড়তে ইশারা করলো। বিধি মৌনতাকে নিয়ে নিজ স্টেজ ছাড়লো। স্টেজ ছাড়তে মৌনতা বিধিকে নিয়ে বাড়ির ভিতরে চলে গেল, উদ্দেশ্য বিধিকে সাজানো। বিধি নিষেধ করলো, শুনল না। এক প্রকার বাধ্য হয়ে নিজেও মৌনতার সাথে পা বাড়ালো। ওদের চলে যাওয়ার দিকে তাকিয়ে থেকে আশপাশটা নজর দিল মান্যতা। দূরে দেখতে পেল কৌরি চাচার সাথে আসা দুটো ছেলে ইভানের সাথে কথা বলছে। সেদিন আমি তোর এখানে আশাটাকে আটকাতে পারতাম, অধিকার বোধে আটকিয়ে রাখিনি। এর জন্য হয়তো আমি অপরাধী, তবে আমি চেয়েছিলাম আটকাতে। মাকে বলেছিলাম, কেন ওকে অন্যের কাছে পাঠাতে হচ্ছে, আমরা আছি তো। মা সেদিন বলেছিলেন, কে আছিস ওর জন্য? আমি তো জানি কে কেমনভাবে ওকে আগলে রাখার জন্য আছিস। এতদিন কি করতে পেরেছিস ওর উশৃঙ্খল ছেলেটাকে সুশৃঙ্খল বানাতে? ওর থেকে নিজেদের প্রাপ্য সম্মান যেখানে আদায় করতে পারিসনি, সেখানে ওই মেয়েটাকে কি করে আগলে রাখবি? যদি নাইত ওর সঙ্গপাঙ্গ নিয়ে এসে জোর জবরদস্তি করে বিয়ে করে নেয়, পারবি নাহিদকে আটকাতে, তোর মেজো ভাইকে আটকাতে, তাদের বিরুদ্ধচারণ করতে? তোর ভাইয়ের মতো করে কে আগলে রাখতে? আমি কেমন মানুষ যেমন মা জানেন, তেমন তুইও জানিস। সেদিন মায়ের কথায় সত্যি মন থেকে ভয় পেয়ে গেছিলাম। সত্যিও যদি ভাইয়ের অবর্তমানে নিজের ক্ষমতা দেখে তোকে জোর জবস্ত করে বিয়ে করে নেয়, সেখানে মেজো ভাই বরাবরই ইন্ধন জুগিয়ে আসছে ছেলেকে। সেখানে তাদেরকে উপেক্ষা করেই সত্যি কি আমি পারবো তোর মতো ফুলকে রক্ষা করতে? বড় ভাইয়ের অবর্তমানে মেজো ভাইকে দমানো কি সহজ কথা ছিল? আমি তো কখনো তাদের সাথে দ্বন্দ্বে জড়াইনি, যাইও নি, যেতে ভয় পেয়েছে সবসময়। সেই আমি কি পারবো তোকে তোর বাবার মতো করে আগলে রাখতে? প্রশ্ন আমার কাছেই রয়েই গেল। না পারলাম তা যথাযথ উত্তর মেলাতে, আর না পারলাম তোকে আটকে নিজের কাছে রাখতে। ছোট কাকু সহজ সরল মানুষ, বরাবরই এরকমটাই দেখে এসেছে কৌরি। সহজে কারোর সাথে ঝামেলায় জড়ানো, দ্বন্দ্বে যাওয়া, এগুলো ওনার স্বভাবটা নয়। তিনি সবসময় ঝামেলা মুক্ত থাকতে চান। থেকে এসেছেন চাচি তার বিপরীত, চতুর চালাক। তবে ওনারও একটা গুণ, ঝামেলা দ্বন্দ্বে না জড়ানো। তবুও প্রশ্ন তো রয়ে যায়। ভদ্রলোকের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকা কৌরির প্রশ্ন করতে ইচ্ছে করলো, যদি সে ছোট কাকুর নিজের মেয়ে হতো, কি করতেন তিনি? তাকে কিভাবে প্রোটেক্ট করতেন নাকি এভাবে তাকেও নিজের আশ্রয় ছাড়িয়ে অন্যের আশ্রয় আশ্রিতা করতেন? হঠাৎ মাথায় হাত পড়তে ভাবনা কেটে গিয়ে চমকে উঠল কৌরি। পলকহীন নজর নিবিষ্ট করলো সামনে বসা মানুষটার অসহায়ত্ব মুখে। সাদা পাজামা পাঞ্জাবি পরা মানুষটার মুখে যদি ভারী কাঁচা পাকা চাপ দাঁড়িতে ভর্তি থাকতো, কৌরি এতক্ষণে তার বুকে মাথা লাগিয়ে দিয়ে দু হাতে গলা জড়িয়ে ধরত। বাবাকে ছেড়ে বিয়ে হয়ে পর বাড়িতে যাওয়ায় দু এক ফোঁটা অশ্রু বিসর্জন দিত। বাবা কত মন ভুলানো কথা বলে সান্ত্বনা জোগাতেন। হঠাৎই কৌরির মনে হলো এ যেন ছোট কাকু নয়, বাবা তার সামনে অসহায়ত্ব নজরে তাকিয়ে আছেন। সহসা কলিজা কেঁপে উঠল কৌরির। তন্মধ্যে ভদ্রলোক বললেন, যাই না, নিজের মেয়ে হলে কি করতাম, তবে আমার উপর অভিমান যত আছে পুষিয়ে রাখতে চাইছিস তো রাখ, অধিকার আছে তো। চাচা হিসেবে অপরাধ মানুষটার বিরুদ্ধে অভিমান, কোনো রাগ, ক্ষোভ, অভিযোগ পুষিয়ে রাখাও জায়েজ তো। তবে ছোট কাকুকে অমানবিক, অমানুষ মনে করিস না। আটকে উঠল কৌরি। তরিত বলল, এগুলো কি বলছেন ছোট কাকু? আমার অভিমান আপনাদের ওপর, তাই বলে অপরাধী ভাবি না।
এসব কেমন কথা? বাবা সামনে থাকলে আমার উপরে অসন্তুষ্ট হতেন, এখন নেই, তাই বলে কি তার সন্তুষ্টতা অসন্তুষ্টতার খেয়াল আমার নেই? এমন ভাবে বলবেন না। কেমন আছিস মা? শরীর কেমন আছে তোর? কৌরি কথা বলবে আবেগপ্রবণ হয়ে জিজ্ঞেস করলেন তিনি। কৌরিও কেমন যেন টান ছাড়তে পারল না, মৃদু হেসে বলল, আলহামদুলিল্লাহ ভালো আছি, শরীরও ভালো আছে। আপনার শরীর কেমন আছে? বাড়িতে সবাই কেমন আছে? বাড়িতে তো সবাই ভালো আছে, আর আমি ভালো আছি, তবে মনটাকে ভালো রাখতে পারছি কই, তবুও দিন যাচ্ছে ভালো। একটু থেমে ফের কেমন করুণ গলায় বললেন, তোর থেকেও বড় অপরাধী আমি তোর বাবার কাছে। সে যেন আমার বিবেককে ধাক্কা দিয়ে বারবার বলে, পারলি না তোরা কেউ আমার মেয়েটাকে একটু আগলে রাখতে? পারলি না তো বড় ভাইয়ের কবরের পাশে গিয়ে দুবেলা মাপ চাই, আর যত্নের মেয়েটাকে আগলে রাখতে পারলাম না। ক্ষমা পাই না জানিস? রোজ সেই একইভাবে বিবেক ধাক্কা দিয়ে আমাকে কথা শোনায়। তোকে দেখার জন্য শহরে এসেছিলাম দুবার, দেখেছিলাম, তবে তোর সম্মুখীন হওয়ার সাহস পাইনি, লজ্জায় কোনটায়। কিয়ানকে বলেছিলাম খোঁজ রাখতে, ওই মাঝে মধ্যে খোঁজ দিত আমাকে। ওর মা তো ছিলই, তুই যখনই মায়ের সাথে কথা বলতিস আমি সামনে থেকে প্রায়। একের পর এক কথা হতে থাকলো দুজনের। কৌরি সহজ সরল মানুষটার স্বীকারোক্তি শুনল। মানুষটা এরকমই মনে কিছু চেপে রাখতে পারে না। মনে মনে নিজেও দীর্ঘশ্বাস ফেলল। রক্তের সংযোজন তো যতই রাগ অভিমান অভিযোগ থাকুক, টান মায়া এসেই যায়। কথা বলতেই মনটা আরো কিছু জানার জন্য খুঁতখুত করে উঠল কৌরির। সহসা জিজ্ঞেস করল, সেজো কাকু আর বড় ছোট কাকু আসতে চাইলেন না? আপনি একা এসছেন? আর ছোট চাচি? দীর্ঘশ্বাস ফেলেন ভদ্রলোক, বললেন, সবাই তো একই অপরাধে অপরাধী হয়ে যাচ্ছে। মেয়েটার বিপদে পাশে থাকতে পারেনি, আর শুভক্ষণে তার পাশে থাকা লজ্জাজনক। সেই লজ্জা আবার এ বাড়ি থেকে বিয়ের নিমন্ত্রণ পেতেই তোর সেজু কাকু বড় ছোট কাকুকে বললেন, মেয়ে আমাদের বাড়ি থেকে বিয়ে হয়ে বিদায় হওয়ার কথা, সেখানে ছেলে বাড়ি থেকে নিমন্ত্রিত পাচ্ছি। এর থেকে লজ্জাজনক আমাদের জন্য কি হতে পারে? সেখানে যাওয়ার নিজেদের জন্যই অসম্মানের, লজ্জা, তাই আসলেন না। আর ওনারা না আসলে ছেলে মেয়েগুলো কি করে আসবে, যেখানে পরিস্থিতিও অদ্ভুত। তবে রাজশাহী থেকে মুবিন বলেছে বিয়ের দিন আসবে। আর তোর ছোট চাচি, সে অসুস্থ, পুকুর ঘাটে পড়ে গিয়ে ব্যথা পেল। তুই অসুস্থ হয়ে পড়লি সেদিন, পায়ের ভীষণ খারাপ অবস্থা, না হলে আসতে চেয়েছিলাম। দুজনের মধ্যে আরো কিছু সময় কথা চললো। সেখান থেকে কিছুক্ষণ বাদে কিয়ান আর কাননও আসলো। বোনের সাথে আলাপ পরিচয় সেরে কিয়ান চলে গেল, সাথে কৌরির ছোট চাচাও। কানন বসে পড়লো তার পাশে। কৌরিকে বেশ মনোযোগ দিয়ে দেখে বলল, এক তো পুচকে মেয়ে, শাড়ি পরেছিস তো তোকে কত বড় দেখাচ্ছে। আচ্ছা, তুই গটি থেকে এই 4 মাসে কলসের মতো বড় হয়ে গেলি কি করে? আশ্চর্য উদাহরণ কি স্ত্রী, তবে কাননের সাথে কথা কম হলো সম্পর্কে ছিল তাদের ঠুকামুকির। সেই সম্পর্কগুলো যেন ভুলে বসেছিল কৌরি। তার জন্য এই ছেলেটাও নাহিদের কাছে হুমকি ধামকিও তো কম খায়নি। কি হলো, কথা বলিস না কেন? আর যার উপরেই অভিমান রাগ করিস না কেন? আমার উপর অন্তত অভিমান রাগ অভিযোগ করতে পারবি না। আমি বলেছিলাম চল করি, নাহিদ ভাইয়াকে টপকে তুই আর আমি পালিয়ে বিয়ে করে ফেলি। আমার কথা কানেই তুললি না, তুই শুনলি না। তাহলে তোকে আর অন্তত বাড়ি ছেড়ে আসতে হতো না, তবে পরের দিন ঠিক ওই বিধবা হতে হতো। আর তোর বুকের পাটার সাহস কত তা তো আমার জানা আছে। ওই অসভ্যটা বাড়ির দরজায় পা রাখলে, রাস্তা থেকে হাঁক ছাড়লে যাকে ঘরের দরজা খুলতে দেখা যেত না, তিনি আসছেন বাণী শোনাতে। ফিসফিসিয়ে কথাটা বলতে দাঁত বের করে হাসলো কানন, বোকা হাসি। কাকুর মতো ছেলেটাও সহজ সরল। একটা সময় করি তাকে গাদা বলে ডাকতো, তার নানাবিধ কারণও ছিল। ছেলেটা ফের বলল, তাই এই অসাধ্য নিবান ভাইয়া সাধন করলো কি করে? টোপসহ নাহিদ সাহেবের কাছ থেকে একেবারে বর্ষে ছিনিয়ে নিল। আর নাহিদ সাহেব কিচ্ছু বললেন না, একেবারে ভালো বাধ্য ছেলের মতো বর্ষি দিয়ে দিল, মেনে নিল। আবার শুনলাম আমার মেজ চাচার অভদ্র নেশাকর ছেলেটা নাকি মানুষ হয়ে গিয়েছে। ব্যাপারটা তো শুনেই বুক ব্যথা রোগে আক্রান্ত হয়ে পড়লাম। নাহিদ সাহেব ভালো হয়ে গিয়েছেন, মেনে নিতে চাইছেন আর এমন। আর তোর বিয়ে শুনেও তিনি চুপচাপ।
সব হজম করতে ভীষণ কষ্ট হচ্ছে রে ফুলবানু। বাবা তাকে ফুল বলে ডাকতো, আর তার পিছে বানু খাটিয়ে দিয়ে কানন তাকে ফুল বানু বলে ডাকতো, যেটা দিয়ে ক্ষিপ্ত হতো ভীষণ কৌরি। আজ ক্ষিপ্ত হলো না, কেমন বাবার কথা বলে মনে গেল। মুহূর্তে কলিজা মোচড় দিয়ে চোখের কোণে জমলো নোনা জল। বানু, কোরের ভিতরটা যেন আরো ভেঙে এলো। মাথা নিচু করে নিয়ে চোখের নোনা জল সংবরণ করার চেষ্টা করলো, পারলো না। পরপর গড়িয়ে পড়লো কয়েক ফোঁটা নোনা জল। সেটা দেখে অপরাধী গলায় কানন বললাম, বড় কাকুর কথা মনে পড়ছে। করি মুখে কিছু বলল না, তবে কান্নার ধমক চুপে রাখার প্রচেষ্টায় কেঁপে উঠল তার শরীর। তোর কান্না কিন্তু তিনি সহ্য করতে পারতেন না, তাই তুই কাঁদলে কিন্তু তিনি যেখানেই থাকুক কষ্ট পাবে। মন খারাপ করিস না, আমরা আছি তো। কথাটা বলতেই কেমন বিবেকে নাড়া দিল। তারা কি সত্যি মেয়েটার আপনজন বলেছিল? কই ছিল? না হলে একটা মেয়েকে প্রোটেক্ট করার ক্ষমতা, সাহস কি ভাই বোন বা চাচা কারো ছিল না? নাকি চায়নি কেউ? সে অপরাধ থেকে সহসা ফের কানন বলল, চাচাদের দায়িত্ব, কর্তব্য, দুষ্গুণ কী ছিল কী আছে উল্লেখ করতে চাই না আমি, তবে বড় ভাই হিসাবে হয়তো তোর ভালো মন্দের যে খেয়াল রাখা উচিত ছিল এটা আমি করতে পারিনি। ভীত ছিলাম, তাই হয়তো পেরে উঠিনি। কেন জানি না এই শহরে এসে তোর ভাইটা তোর মতো বড় হয়ে গেছে। তুই যেমন ছোট্ট গটিটা থেকে কলস হয়ে গেছিস, আমিও তেমন তোর গাদা ভীতু ভাইটা থেকে একটু সাহসী হয়েছি। কথা দিচ্ছি বানু, ভাই হিসাবে এবার সব সময় তোর খোঁজ রাখবো, খেয়াল রাখবো। যদিও জীবনে এমন একজনকে পেতে চলেছিস হয়তো আমাদের আর প্রয়োজন হবে না। নিবান ভাইয়া থাকতে হয়তো আর খেয়াল খোঁজ না রাখলেও চলবে, তবু তোর এই ভাইটা প্রয়োজনে আছে, খেয়াল খোঁজ খবর রাখবে। মন খারাপ করিস না লক্ষ্মী সোনা বোন আমার, কাকু কষ্ট পাবে। করি মুখ তুলে চাইলো। সাংঘাতিক আকারের ভীত ছেলেটা তাকে এসব বলছে। কেমন যেন অদ্ভুত নজরে কাননকে দেখলো সে। চোখ মুছে, কি সুন্দর দেখাচ্ছে রে তোকে, সব তো নষ্ট হয়ে যাবে। ইস, আমার সাহস যদি নিবান ভাইয়ার মতো একটু সাহস থাকতো, তবে নাহিদ ভাইয়ার হাতের বড়শিটা নিবান ভাইয়াকে ছিনিয়ে নেওয়ার আগেই আমি ছিনিয়ে নিতাম রে বলবানো।